আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনার ক্রান্তি লগ্নে তোমাদের সামনে অনলাইনে ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের অনেক উপকার হচ্ছে। যদি এই ক্লাসগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করে বা SMS করে মেসেঞ্জারে জানাবো। তো আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের 3 নম্বর অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রন আয়ন পদ্ধতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমতানায়ন এই প্রক্রিয়াটা ক্লাস নেওয়ার জন্য আসছি। এটা হচ্ছে পার্ট 7 ক্লাস। ওকে, ক্লাসটা দেখো, আশা করি সবাই ভালো লাগবে। আমরা যদি একটা ছোট বিক্রিয়ার কথা বলি, চাইতাম যে পটাশিয়াম প্লাস ক্লোরিন উৎপন্ন হলো পটাশিয়াম ক্লোরাইড। এখানে 2টা ক্লোরিন, তাই 2 এখানে 2 হয়ে যাওয়ার জন্য সমতা হয়ে গেল। ছোট ছোট বিক্রিয়াগুলোর এইভাবে সমতা করা সম্ভব, কিন্তু তুমি যখন এরকম বড় একটা বিক্রিয়ার সমতা করতে যাবা তখন কিন্তু তুমি রীতিমতো বিপদে পড়ে যাবে। এমনি স্বাভাবিকভাবে কিন্তু এর সমতা করা সম্ভব না। তো এরকম একটা বিক্রিয়া পরীক্ষায় কিভাবে আসতে পারে? পরীক্ষায় 2 ভাবে আসতে পারে। সেটা হচ্ছে এরকম ভাবে উদ্দীপকের বিক্রিয়া তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে যে রাসায়নিক বিক্রিয়াটি ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা করো, এই কথা বলতে পারে। অথবা বলতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেট এর অম্লীয় মাধ্যমে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া ঘটলে, অথবা অম্লীয় ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ার ইলেকট্রন আয়ন পদ্ধতির মাধ্যমে সমতা দেখাও, এরকম কথাও বলতে পারে। তো এরকম বিক্রিয়া যখন তোমাকে দেওয়া হবে এবং সমতা করতে বলা হবে, তখন তোমার ফার্স্ট যে কাজটা তোমার করা লাগে সেটা হচ্ছে কি, যে এটার একটা কঙ্কাল সমীকরণ তৈরি করতে হবে। কঙ্কাল সমীকরণ তৈরি করার মানে হলো যে একটা যৌগের কোন উপাদানের বা কোন মৌলের জারণ বিজারণ ঘটবে, কোনটার জারণ বিজারণ ঘটবে না। তাহলে যেটার জারণ বিজারণ কিছুই ঘটে না সেটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়ার দর্শকায়ন, যেটার জারণ বিজারণ ঘটে না। আর যেটার জারণ বিজারণ ঘটে তাকে আমরা বলি কঙ্কাল। তাহলে এখান থেকে যদি আমি দর্শকায়নগুলোকে বাদ দিই, শুধু জারণ বিজারণটাকে যদি রাখি, তাহলে কেমন হয় দেখো, খেয়াল করো। এখানে বলা হচ্ছে, আমরা জানি পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, অলওয়েজ তার জারণ সংখ্যা +1। তাহলে এপারেও +1, এপারেও +1, এর কোনো জারণ বিজারণ ঘটেনি। সো এটাকে আমি বাদ দিব, দিলে কি করবো, ক্রোমিয়াম ডাইক্রোমেট। তাহলে পারে এখান থেকে আমি কয়টা চার্জ বাদ দিলাম, পটাশিয়ামের চার্জ +1, 2টার জন্য +2, তাহলে মাথার উপর আমি 2- তুলে দিলাম। আচ্ছা, আবার কি হলো, আমরা জানি সালফেট একটা দ্বিযোজী যৌগমূলক, সুতরাং এইটার কখনোই চার্জ চেঞ্জ হবে না, তাই এটা একটা দর্শকায়ন। এটাকে যদি আমি বাদ দিই তাহলে এর চার্জ কত ছিল, 2-, এটাকে আমি বাদ দিলে এর মাথার উপর উঠে যাবে 2+। তুমি যদি মনে করো যে তুমি বের করবা যে এখানে আয়রনের জারণ সংখ্যা কত হবে, বের করতে পারো। এটা হলো x, এর 2- পার করলে হবে 2+। প্লাস যে কোনো অ্যাসিডের জন্য হবে হচ্ছে হাইড্রোজেন আয়ন। সাধারণত এই সকল বিক্রিয়াগুলোতে অ্যাসিড হিসাবে সালফিউরিক অ্যাসিড এবং অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে দেওয়া থাকে, হয় সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে এখানে দেওয়া থাকে। আচ্ছা, এবার তাহলে পারি ওই পাশে কি অবস্থা দেখো, আমরা এই দিক থেকে পটাশিয়ামকে আউট করে দিয়েছি সালফেটকে, তাহলে এটা গোটাটাই আউট, এটা আমরা নিব না। এখানে যদি আমি সালফেটটাকে আউট করি তাহলে পরে আমরা লিখতে পারবো এইভাবে, ক্রোমিয়াম, তুমি জারণ সংখ্যা বের করে দেখবা, ক্রোমিয়াম হচ্ছে 3+, প্লাস এখান থেকে যদি সালফেটটাকে আউট করি তাহলে আয়রন হবে 3+, আর হলো পানি। এই হলো ভাইয়া তোমার কঙ্কাল সমীকরণ। এই কঙ্কাল সমীকরণটা তুমি যত ইজিলি করতে পারবা তত ইজিলি তুমি জারণ বিজারণ শিখতে পারবা। এখন তুমি দেখো এখানে আয়রনের চার্জ কত আছে, 2+, এখানে আয়রনের চার্জ কত, 3+। আমরা কি বলেছিলাম যে উৎপাদের ধনাত্মক চার্জ বৃদ্ধি ঘটলে তাকে আমরা বলবো জারণ, তার মানে এটাই ঘটেছে হলো জারণ। তাহলে দেখো ভাই, কঙ্কাল সমীকরণ বের করলাম, জারণ কত ইজিলি আমি বুঝতে পারছি। আবার এখানে ক্রোমিয়ামের চার্জ কত, 7×, তুমি যদি বের করতে চাও তাহলে দেখো, তাহলে এখানে ক্রোমিয়াম হচ্ছে 6+, ওকে, এখানে ক্রোমিয়াম কত, 3+, তাহলে পারে কত হলো, এটা হলো বিজারণ ঘটলো। এইভাবে ভাইয়া আমরা জারণ বিজারণ কঙ্কাল সমীকরণ বের করলে আমরা এই জিনিসটা ইন্ডিকেট করতে পারবো। এটা হলো তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এবার তুমি কি করবা,
এবার তোমাকে যে কাজটা করা লাগবে, যে জারণটা কিভাবে ঘটলো তাকে আমরা বলবো অর্ধ জারণ। অর্ধ জারণ কিভাবে ঘটলো, একটা আয়রন 2+ ছিল, এখান থেকে এই 3+ হতে হলে একটা ইলেকট্রন মাইনাস করে উৎপন্ন হলো আয়রন 3+। আবার অর্ধ বিজারণ কিভাবে ঘটলো, অর্ধ বিজারণ কিভাবে ঘটলো, এখানে ছিল Cr2O মাইনাস 2 উপরে, তাই না? এখান থেকে কি হয়েছে, হচ্ছে ক্রোমিয়াম 3+। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, এর ছিল 6+, তাই না? এটা ছিল হচ্ছে 6+। তাহলে 6+ থেকে যদি 3+ হতে হয় তাহলে অবশ্যই তাকে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। তো একটা ক্রোমিয়াম, এখানে একটা ক্রোমিয়ামের 6+, তাহলে একটা ক্রোমিয়ামের 6+, একটা ক্রোমিয়াম থেকে একটা ক্রোমিয়াম হতে তার 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে, 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে। তাহলে 2টা ক্রোমিয়াম থাকলে তোমার এখানে যদি তুমি 2 দিতে চাও তাহলে তোমার এখানে হয়ে যাবে 6টা ইলেকট্রন। ওকে, এবার বলা হচ্ছে অক্সিজেন কয়টা আছে এখানে, 7টা। আমরা এপারে 7টা পানি দিয়ে দেবো, 7টা পানি দিয়ে দেবো। এপারে হাইড্রোজেন করা হয়ে গেল 7 × 14টা, তাহলে এই পাশে আমি 14টা হাইড্রোজেন আয়ন দিয়ে দেবো। ভাইয়া আমাদের কিন্তু অর্ধজারণ অর্ধ বিজারণ বিক্রিয়া করা কমপ্লিট। তুমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ যদি মনে করো তাহলে তুমি এখন লিখতে পারবা, যে দেখো আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সিস্টেমটা হলো এই, যে অবশ্যই বর্জিত ইলেকট্রন এবং গৃহীত ইলেকট্রন সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে আমাদেরকে গুণ করে নিতে হবে। তাহলে আমি এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এটা -6 + 6 হয়ে যাবে। তাহলে আমি বলি 1 নংকে 6 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করি। ভাই আমাদের কাজ শেষ। এবার যদি আমরা যোগটা করি তাহলে কেমন ফলাফল পাবো সেটা উপরে লাইন খেয়াল করে দেখো ভাইয়া, আশা করি বুঝতে পারছো যে কেমন করে আমাদের সমতা। তুমি যদি এখন এই সমতাটাতেই হিসাব করো, দেখো যতটা ক্লোরিন আছে ততটাই সোডিয়াম, যতটা ক্রোমিয়াম আছে ততটা ক্রোমিয়াম আছে, দেখো এই পাশে ওই পাশে কিন্তু ব্যালেন্সটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইটা আসছে কোন জায়গা থেকে, ফেরাস সালফেট থেকে। তাহলে আমি 6টা ফেরাস সালফেট। আচ্ছা, এটা কোন জায়গা থেকে আসছে, ক্রোমিয়াম থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, তাই না? তাহলে আমি এখানে কি লিখে দিলাম, Cr2O7। কোন জায়গা থেকে, পটাশিয়ামকে ফেলে দিয়েছিলাম, পটাশিয়ামকে নিয়ে গেছি। আচ্ছা, প্লাস সালফিউরিক অ্যাসিডটা সবসময় আমরা লাস্টে লিখবো, অ্যাসিডটা সবসময় আমরা জায়গাটা ফাঁকা রাখবো, লাস্টে লিখবো। আচ্ছা, এবার পটাশিয়াম সালফেট ফেলে দিয়ে গেছিলাম, পটাশিয়াম সালফেটটাকে আমি তুলে নিলাম, প্লাস ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম কটা হয়েছে, 2টা, এখানে 2টা ক্রোমিয়াম আছে, সো আর এখানে কোনো ঝামেলা নেই, SO4 3 প্লাস এখান থেকে ফেরাস সালফেট থেকে আসছিল, আমার কয়টা আয়রন পাইছি আমি, 6টা, এখানে কয়টা আছে, 2টা। তাহলে আমার 3 দিয়ে যদি আমি Fe2SO4 নিই তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল, 3 দুগুণে 6টা আয়রন আমার হয়ে গেছে। এবার হলো কি 7টা পানি। ভাইয়া তোমার কমপ্লিট। এই হলো তোমার একটা সমীকরণের কি হলো, ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা আনয়নটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে ভাইয়া তুমি তোমার যতগুলা বিক্রিয়া আছে বিশেষ করে দেখবা যে অক্ষরপত্র বইয়ে এবং কাজল ব্রাদার্সের বইয়ে দেখবা যে সুন্দর করে তোমার কতগুলা বিক্রিয়া, 5টা 10টা বিক্রিয়া দেওয়া আছে, যেই বিক্রিয়াগুলার তোমার ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা করে দিয়ে রেখেছে। তো ওরা হয়তোবা প্রথম লাইনটার পরে কঙ্কালটাকে দেখাই নাই, তুমি আমার এই নিয়ম অনুসারে প্রথম লাইনটা বই দেখে তুলে নিবা, নিয়ে তারপরে তুমি কি করবা, কঙ্কালটা লিখে দিবা। আগে কঙ্কালটা বানায় নিজের মতো করে করবা, করে দেখবা সমতা হয়েছে কিনা, দিয়ে বইয়ের সাথে মিলাবা। আচ্ছা, আরেকটা কথা বলি ভাইয়া, তুমি বলতে পারো যে এই বিক্রিয়াটা আমি কিভাবে করলাম। এই বিক্রিয়াগুলো করার, এই অম্লীয় বিক্রিয়াগুলো করার সিস্টেম হলো, যে অ্যাসিড এখানে থাকবে, এখানে যদি সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে যতগুলা ধাতব পরমাণু থাকবে ঠিক ততগুলা সালফেট তোমাকে নেওয়া লাগবে। তাহলে ধাতব পরমাণু কি আছে, পটাশিয়াম, তাই পটাশিয়াম সালফেট। ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম সালফেট। এটা লেখার সময় তোমাকে খেয়াল করতে হবে, ক্রোমিয়ামের যোজনী 3 তাই এখানে 3, সালফেটের যোজনী 2 তাই এখানে 2। তারপরে কি হলো, এখানে ফেরাস সালফেট আছে তাই তোমার ধাতব পরমাণু, তাই তোমাকে এখানে ফেরিক সালফেট লিখতে হলো, আর পানি। এটা হচ্ছে আমার বিক্রিয়া লেখার সিস্টেম। আচ্ছা, তোমাকে এখন তুমি প্র্যাকটিস করবা, আর তোমাকে আমি এই বিক্রিয়াগুলোতে 3টা জিনিস থাকবে,
একটা হলো থাকবে হলো জারক পদার্থ। জারক পদার্থ, জারক পদার্থটা কি? জারক পদার্থ জিনিসটা হলো এইখানে ব্যবহৃত হবে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই দুটাই সাধারণত তোমার জারক হিসাবে ব্যবহৃত হবে এই ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা আনায়নের বিক্রিয়ায়। তো জারক পদার্থ যখন থাকবে এদের কঙ্কাল কেমন হবে? বুঝতেই পারছো, পটাশিয়াম আউট হবে শুধু। তাহলে পটাশিয়াম আউট হলে থাকলো কি? Cr2O7 2-। এটা কি কঙ্কাল? কঙ্কাল। আচ্ছা, তাহলে এইটা এই অবস্থা হলো। এখান থেকে কঙ্কাল কেমন হবে? পটাশিয়াম আউট হয়ে গেল, তাহলে MnO4, একটা পটাশিয়াম আউট, মাথার করে মাইনাস। তাহলে জারক পদার্থ থাকবে এই দুইটা, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিড থাকবে কোনটা? অ্যাসিড থাকবে হচ্ছে হয় সালফিউরিক অ্যাসিড না হয় HCl, এই দুটার মধ্যে একটা থাকবে। তো যেটাই থাকুক না কেন কঙ্কালে কি হবে? হাইড্রোজেন প্লাস হবে, ব্যাস। এরপরে বলা হচ্ছে, আচ্ছা এরপরে বলা হচ্ছে যে বিজারক পদার্থ কারা থাকবে? বিজারক পদার্থ থাকতে পারে ফেরাস সালফেট, থাকতে পারে H2S, থাকতে পারে H2O2, থাকতে পারে হাইড্রোজেন আয়োডাইড, থাকতে পারে অক্সালিক অ্যাসিড H2C2O4। সাধারণত এরাই থাকে বেশিরভাগ। তাহলে পারে ফেরাস সালফেট থাকলে এর কঙ্কাল কেমন হবে? এর কঙ্কাল হয়ে যাবে Fe2+, কারণ সালফেটটা যৌগমূলক, আউট হয়ে গেল, মাথার উপর 2+ হয়ে গেল। এখান থেকে হাইড্রোজেন অলওয়েজ +1, সুতরাং দুইটা হাইড্রোজেন আউট হলে সালফারের মাথার উপর উঠে যাবে S2-। হাইড্রোজেন দুইটা আউট হয়ে গেলে অক্সিজেনের মাথার উপর উঠে যাবে 2-। হাইড্রোজেন আউট হয়ে গেলে আয়োডিনের মাথার উপর উঠে যাবে মাইনাস, এবং অক্সালিক অ্যাসিডের হাইড্রোজেন আউট হয়ে গেলে C2O4 2-। এরকম হবে। এদের মূল রূপ কেমন হবে? ফেরাস সালফেট থেকে মূল রূপ হবে ফেরিক সালফেট, এরকম হবে। সালফাইড থাকলে এটা হয়ে যাবে সালফার, অক্সিজেন আয়ন থাকলে এটা হবে অক্সিজেন, আয়োডিন থাকলে এটা হবে আয়োডিন, অক্সালেট থাকলে এটা হবে কার্বন ডাই অক্সাইড। এইভাবে ভাইয়া, তাহলে এটা মূল রূপ। তাহলে প্রথমে থাকবে বিজারক হিসাবে এরা থাকতে পারে, এদের কঙ্কাল হতে পারে এরকম, এবং তাদের মূল রূপটা হতে পারে এরকম। সেটা হচ্ছে কি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস, মনে করো H2S প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা কি বলেছিলাম? বিক্রিয়া করার সিস্টেম হলো যতটা ধাতব পরমাণু থাকবে ততটা সালফেট উৎপন্ন হবে। তাহলে এখানে ধাতব পরমাণু পটাশিয়াম, তাই উৎপন্ন হলো পটাশিয়াম সালফেট। ধাতব পরমাণু ম্যাঙ্গানিজ, তাই উৎপন্ন হলো MnOSO4। আচ্ছা, তারপরে কি হলো? এখান থেকে কি মূল রূপ কি? হাইড্রোজেন সালফাইডের মূল রূপ হচ্ছে সালফার, এরপর যে সালফার উৎপন্ন করবে আর উৎপন্ন হবে পানি। এই হচ্ছে আমার আসলে বিক্রিয়া করার সিস্টেম। কঙ্কাল যদি তৈরি করতে চাই, তাহলে পটাশিয়ামটাকে আউট করলে MnO4- প্লাস, হাইড্রোজেন দুটাকে আউট করলে 2- প্লাস হাইড্রোজেন আয়ন। এখান থেকে এটা উৎপন্ন, এটা পুরোটাই বাদ। তাহলে এখান থেকে উৎপন্ন হবে Mn2+ প্লাস সালফার 0 প্লাস পানি। এখন দেখো সালফার 2- থেকে 0 মানে বেড়েছে, মানে এর জারণ ঘটেছে। আর এখানে হচ্ছে 7+, তাহলে 7+ থেকে 2+ কমেছে, তাহলে এটা হচ্ছে বিজারণ ঘটেছে। ব্যাস, তুমি এইভাবে এই জিনিসটাকে তুমি করতে পারবা। এখন তুমি অর্ধজারণ আর অর্ধ বিজারণ এই প্র্যাকটিসটা নিজে করো, তাহলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, আমি তোমাকে একটু হেল্প করে দিই। সেটা হচ্ছে যে অর্ধজারণে কি ঘটেছিল? অর্ধজারণে কি আছে? সালফার 2-। এখান থেকে যদি তাকে সালফার 0 হতে হয়, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, এটা উৎপন্ন হতে হবে। আবার অর্ধ বিজারণে আছে কি? MnO4-। তাহলে এখানে 7+, এখান থেকে এ হয়েছে হচ্ছে কত? Mn2+, তার মানে 5টা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হয়েছে, আর 4টা অক্সিজেনের জন্য 4টা পানি, আর 4 দুগুণে 8টা হলো হাইড্রোজেন আয়ন। এটা যদি 1 নম্বর সমীকরণ আর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে ইলেকট্রন সমান করতে হলে আমাকে কি করতে হবে? 1 × 5 প্লাস 2 × 2 হতে পারে। তুমি যদি এই কাজটা এখন করো,
তাহলে দেখবা এটা 10টা হয়ে গেল, এটা 10টা হয়ে গেল, এদেরকে গুণ করা হলো কত দিয়ে? 5 দিয়ে। এর যে গুণ করা হলো 2 দিয়ে। তাহলে পারে ভাইয়া কেমন হবে দেখো, আমি যদি এই জায়গাতে এই জিনিসটা করে দিতে চাই বা এটাকে যদি আমি উপরে করে দিতে চাই, তাহলে এটা 10টা 10টা হয়ে আউট হয়ে যাবে। থাকলো হচ্ছে এটা, থাকলো হচ্ছে কয়টা? একটা। তাহলে পাইছি আমি MnO4 7 মাইনাস প্লাস, তারপরে কি হতে পারে ভাইয়া, তুমি যদি মূল রূপটা বসাও, তাহলে দেখো এর মূল রূপ বসালে পারে কেমন হবে, এখান থেকে এটা গেছিল তাই না? তাহলে তুমি এখন পটাশিয়াম নিয়ে চলে আসলাম, প্রথমে 2 থাকলো একটা। আচ্ছা, এখানে কত হলো? 5 হয়ে গেল। আচ্ছা, এখানে সালফিক অ্যাসিড করা হবে, সেটা সবসময় আমরা পরে হিসাব করে বসাবো। আচ্ছা, পটাশিয়াম সালফেট চলে আসলো এখানে, এই কোন জায়গা থেকে আসছে? 2, তাহলে এখানে 2 হয়ে গেল। সালফারের আই কত হবে? 5 হয়ে যাবে, প্লাস 5 হয়ে গেল। আর পানি করা হলো 8টা হলো। এবার তুমি দেখো ডান সাইডে হাইড্রোজেন করা হয়েছে 8 দুগুনি 16টা, বাম সাইডে অলরেডি 5 দুগুনি 10টা, এটার জন্য হয়ে গেছে। তাহলে বাকি থাকবে 6টা। তাহলে এখানে 3 দুগুনি 6। ভাই তোমার কম হয়ে যাচ্ছে। আমি জানি তোমার জন্য একটু কঠিন মনে হচ্ছে জিনিসটা, কিন্তু তুমি একটু ধীরে ধীরে আমার এই নিয়মটা ফলো করে প্র্যাকটিস করো, দেখবা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। বইয়ের সহায়তা নয়, বই থেকে প্র্যাকটিস করো। এটা কিন্তু প্র্যাকটিসের বাইরে না, তুমি যত বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমার একটু করে ভুল হবে, তুমি শিখে নিবা, তারপরে হবে। এইভাবেই তুমি জারণ বিজারণ ইলেকট্রন আয়ন পদ্ধতির মাধ্যমে সমতায়ন করতে পারবা। আশা করি অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে পারবা। সবাই আগেও পেরেছে, এখন সামনাসামনি হলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু সেটা এখন যে সম্ভব হচ্ছে না। যেইভাবে সম্ভব হবে তোমাকে সেইভাবেই করে নিতে হবে, এটাই বাস্তবতা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।